আজ প্রায় 6 দিন হলো উনাকে ইগনোর করছি। সাধারণ ইগনোর নয়, চোখে লাগার মতো ইগনোর করছি। উনার থেকে 100 হাত দূরে থাকছি। যেখানেই উনাকে দেখছি সেখান থেকেই চলে আসছি। গত 3 দিন তো টোটালি দেখা হচ্ছে না আমাদের। যদিও আমার ভীষণ কষ্ট হচ্ছে, উনাকে দেখতে পারছি না, ঝগড়া করতে পারছি না, ভীষণ মিস করছি এসব কিছু। কিন্তু ইগো বলে একটা শব্দ আছে না, আমার আবার ইগোটা বেশি। কিন্তু আমার কাছে এটা যথেষ্ট। একটা মানুষের আর কিছু থাক বা না থাক, সেলফ রেসপেক্টটা থাকা প্রয়োজন। আর আমার এই জিনিসটা যথেষ্ট আছে। তাই তো শত কষ্টের পরেও বুকে পাথর বেঁধে উনাকে ইগনোর করছি। উনি আমাকে এত অপমান করেছে, তারপরেও কেন যে উনার কাছে নিজেকে ছোট করব? বারবার নিজেকে মহৎ প্রমাণ করার কোনো ইচ্ছে আমার নেই। এটা তো কোনো কালেই আমি করব না। 2 দিন বাদে এক্সাম শুরু, পড়াশোনা নিয়ে অনেক টেনশনে আছি। অনেকটা পিছিয়ে গেছি। না জানি রেজাল্ট কি হয়। খুব ভয় আছি। রেজাল্ট যদি খারাপ হয়, আমার মেডিকেলে চান্স পাওয়া অসম্ভব। কি করব মাথা কাজ করছে না। রাত 10:22। সবাই খাবার টেবিলে বসে আছি। কিছুক্ষণের মাঝেই সবাই খাওয়া শুরু করলেন। এক পোতাশ পরে আজ উনাকে দেখলাম। মুখটা কতটা শুকিয়ে গেছে, মনে হয় কতটা রাত নির্ঘুম কাটিয়েছে। চুলগুলো এলোমেলো, চোখ লাল, দেখে খুব মায়া হচ্ছে। আচ্ছা, উনি কি আপুর জন্য এখনো কাঁদেন? আমি খুব স্বার্থপর। কত সুন্দর নিজের রাগটা বাঁচানোর জন্য একটা মানুষকে একা করে দিল। আমি ছাড়া উনি আগের জীবনে ফিরতে পারবে না জানার পরেও আমি কিভাবে উনাকে আবার সেই কালো অন্ধকারে ঠেলে দিল। ছি, আমি কতটা বাজে মেন্টালিটি বহন করি। আমি উনাকে বলছি চিপ মেন্টালিটি বহন করে, বাট আমি তো তার থেকেও বাজে। না, আজ থেকে যাই হোক উনার সাথেই থাকব, শুধু আর শুধুই উনার সাথে থাকব। কথাগুলো ভাবতে ভাবতেই চোখ থেকে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। কারো চোখে পড়ার আগেই পানিটা মুছে নিলাম। খাবারের প্লেটটা সরিয়ে উঠে যেতে নিলে পাশ থেকে কেউ একজন আমার বা হাতটা চেপে ধরে। ঘটনায় চমকে পেছনে তাকাতেই চোখ যেন আমার কপালে উঠে যায়। এ কি, উনি আমার হাত চেপে ধরেছেন? এত কিছুর পরেও উনি আমার উপর রেগে নেই? মানুষ এতটা ভালো কি করে হয়? এত কিছুর পরেও উনি আমার হাত ধরলেন। উনার জায়গায় অন্য কেউ হলে কি আদৌ পারত? হয়তো হ্যাঁ, নয়তো না। আমার ভাবনার মাঝেই উনি বলে ওঠেন, খাবার ছেড়ে কোথায় যাচ্ছিস? খেতে ইচ্ছে করছে না। খাবো না। তুই বস, আমি চলে যাচ্ছি। এ কি, আপনি যাবেন কেন? এমনি। তুই খেতে বসো। না, আপনি গেলে আমি খাবো না। কেন? এমনি। চুপচাপ খেতে বলেছি আলো। আপনি খেতে বসুন আগে। উনি বসে আমাকে আরো এক দফা চমকে দিয়ে আমার চেয়ারটা উনার আরো কাছে টেনে নিলেন। আমাকে চেয়ারে বসিয়ে প্লেটটা হাতে তুলে নিয়ে আমার মুখে খাবার পুরে দিতে দিতে বড় আব্বুকে উদ্দেশ্য করে বললেন, বাবা, পরশু থেকে ওর এক্সাম শুরু। তা তো ভালো কথা। তা আম্মু, তোর প্রস্তুতি কেমন? বড় আব্বুর কথা শুনে আমার খাবার আমার নাকে উঠে গেছে। কি বলবো, আমি তো টেনশনেই শেষ। ফাজিল পোলা বাস দিতে হাজির। এখনই এসব কথা তুলতে হলো? তোরে তো আমি বুড়িগঙ্গার পচা পানিকে চুবাবু, অসভ্য ছেলে। আমার মতে মাসুম একটা বাচ্চারে কত ভালো ভালোবাসদিস। তুই বউ পাবি না। বউ বিয়ার দিন পেতনির ঘাড় মটকানি খাইব। আল্লাহ, আমি কিন্তু আপাতত উনার বউ না, তাই আমার উপর কথাটা প্রয়োগ কইরো না।
আমিন। বড় আব্বুর ডাকে টলমল চোখে তাকালাম। আলো আম্মু। বড় আব্বু, আমি মেডিকেলে চান্স পাবো তো? অবশ্যই। কেন পাবে না? আমার আম্মুটা অবশ্যই চান্স পাবে। বড় আব্বু, আমার রেজাল্ট যদি খারাপ হয়? এগুলো বলতে নেই আম্মু। তোমার রেজাল্ট অনেক ভালো হবে। আর তুমি ভালো একটা মেডিকেলে চান্স পাবে। এমনকি ভালো একজন ডক্টর হবে। সত্যি বড় আব্বু। বড় আব্বু কিছু বলার আগেই উনি বলেন, অবশ্যই। এখন খাবারটা শেষ করে রুমে চল। পড়াতে বসাবো। আমার আর ক্ষুধা নেই তো। টলমল চোখে। তাহলে সারা রাত এখানেই বসে থাক কেমন? মানে? খুব ইজি। তুই খেলেই এখান থেকে উঠতে পারবি। নয়তো না। এবার যেন আমি কেঁদেই দিব। সবাই মুচকি আসছে উনার কাণ্ড দেখে। প্রতিবারের মতো এবারও হার মানতে হলো উনার কাছে। অবশেষে সবটা খাবার খাইয়েই ছাড়ল। অসভ্য, বান্দর, সাদা বিলাই, লাল হনুমান, কালো কুমির, খাটাস, বিচ্ছু, ইঁদুর তোরে তো আমি 7 তলা থেকা ধাক্কা দিয়া ফালামু। রাত 12টা বেজে 20 মিনিট। উনি ল্যাপটপে কাজ করছেন। আর আমি খাটে বসে ঝিমুচ্ছি। প্রচুর ঘুম পাচ্ছে। একটু আগেই যুদ্ধ হয়েছে। ফ্ল্যাশব্যাক। রুমে এসেই সোজা বিছানায় গা এলিয়ে দিতেই উনি দৌড়ে এসে আমাকে টেনে হিচড়ে তুললেন। মনে হয় মহা অন্যায় করে ফেলছি। এ কি এভাবে টেনে তুললেন কেন? আমি খুব টায়ার্ড। একটু রেস্ট নিতে দিন প্লিজ। এ মুহূর্তে কোনো রেস্ট নেওয়া হবে না। আগে পড়া কমপ্লিট কর দেন রেস্ট। আরে ভাই, আমি তো বলিনি পড়ব না। পড়ব, আগে রেস্ট নিয়ে নিই প্লিজ। না হলে একটুও পড়তে পারবো না। আমি তোকে এখন রেস্ট নিতে দিই আর তুই ঘুমা, তাই না? মানুষ এতটা নিষ্ঠুর কি করে হয় বলুন তো? আপনি খুব পচা। হ্যাঁ, আমি জানি আমি পচা। এবার পড়তে বয়। নয়তো সারা রাত জাগিয়ে রাখব। আচ্ছা বসছি। কিন্তু আপনি নিচে আমার সাথে ওরম করলেন কেন? আমি আবার কি করলাম? কেন জানেন না? আপনি সবার সামনে আমাকে খাইয়ে দিল না কেন? সবাই কি ভাবছে বলুন তো? যার যা ইচ্ছা ভাবুক। আমার কি? আমার যেটা মনে হয়েছে ওটাই করেছি। এখন তুই পড়বি সব কথা পড়ে। অবশেষে উনার অত্যাচারে বাধ্য হয়ে বই নিয়ে বসে পড়লাম। আর উনি ল্যাপটপ নিয়ে আমার পাশে বসে পড়লেন। পড়তে পড়তে বইয়ের উপরই শুয়ে পড়েছিলাম। হঠাৎ কারো হেঁচকা টানে ঘুম ভেঙে গেল। ঘটনায় হকচকিয়ে আমি ঘুমু ঘুমু চোখে তাকাতেই সেই চিরচেনা মুখটি দেখতে পেলাম। সূর্য কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। আমি ঘোর ধরা গলায় বললাম, কি হয়েছে, এভাবে টেনে তুললেন কেন? এখনো সকাল হয়নি। একটু ঘুমোই প্লিজ। সাথে সাথেই উনি ধমকে উঠলেন। উনার ধমক শুনে যেন আমার ঘুম পাখি উড়ে পালিয়েছে। ভীতু স্বরে বললাম, এভাবে আমার মতো একটা মাসুম বাচ্চাকে ধমকাচ্ছেন কেন? কিচেনে চল। মানে? এত রাতে কেন? কফি খাবো। আপনি এত রাতে কফি খাওয়ার জন্য আমার ঘুম ভাঙিয়েছেন? জি না ম্যাডাম। আপনাকে নিয়ে ছাদে যাব। কফি খেতে খেতে একটু হেঁটে আসবেন, ঘুম উধাও। তখন ভালো পড়া হবে। না হ্যাঁ। কুইকলি চল। পড়া কমপ্লিট করতে হবে। রাত প্রায় 2টো। পশ্চিম দিকে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছেন উনি। আমি এতক্ষণ দোলনায় বসেছিলাম। বেশ কিছুক্ষণ ধরে দেখছি উনি কিছু একটা ভাবছেন। উনার পাশে গিয়ে দাঁড়িয়ে কাঁধে হাত রাখতেই উনি ফুঁপিয়ে উঠলেন।
সাথে সাথে আমাকে একটানে নিজের সাথে মিশিয়ে নিলেন। হঠাৎ এমন ঘটনা ঘটবে আমি ভাবতে পারিনি। এখনো মনে হচ্ছে একটা ঘোরের মাঝে আছি। বিয়ের পরে এই প্রথম উনি আমাকে জড়িয়ে ধরলেন। আমি কি করব বুঝে উঠতে পারছি না। ভয় ভয় হালকা করে উনার পিঠে হাত রাখতেই আমাকে নিজের সাথে আরো শক্ত করে চেপে ধরলেন। আমি কি করব বুঝতে পারছি না। আমি কিছু বলার আগেই উনি আমাকে আরো কয়েক দফা চমকে দিয়ে বললেন, আম রিয়ালি সরি আলো। আমি তোর সাথে এতদিন খুব অন্যায় করেছি। প্লিজ ক্ষমা করে দে। প্লিজ আর আমার থেকে দূরে থাকিস না। সহ্য হয় না আমার। বিশ্বাস কর আমার এসব ভালো লাগছে না। বল না তুই রাগ করিসনি। প্লিজ বল। কাঁদতে কাঁদতে, আমি রাগ করিনি। আর কখনো যাব না আপনাকে ছেড়ে। প্লিজ শান্ত হন। উনি আমাকে ছেড়ে গিয়ে পশ্চিম আকাশের দিকে ঘুরে দাঁড়িয়ে তারা গুনতে ব্যস্ত হয়ে পড়েছেন। বেশ কিছুক্ষণ নীরবতা কাটিয়ে বলে উঠলেন, চল চোখে এখন ঘুম নেই, পড়তে হবে এখনই। প্লিজ। না এখনই। শালা তুই ভাঙবি মোচকাবি না? তুই কখন কি কস নিজেই জানস না? তোরে উষ্টা দিয়া উহান্ডা পাঠামু। হুহ। বিকেল 5:25। বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছি। মাথা ভীষণ ব্যথা করছে। তবে তার থেকেও বেশি মুড সুইং চলছে। আর আমার এমনই একটা অভ্যেস যে মুড সুইং হলে কিচ্ছু ভালো লাগে না। শুধু শুধু ভীষণ কান্না পায়। ইচ্ছে তো করে চোখের জলে সব ভাসিয়ে দেই। তবে মুড সুইংয়ের কারণ না জানায় মাঝে মাঝে নিজের উপর ভীষণ রাগ লাগে। ইচ্ছে করে মাথার চুল টেনে টুনে ছিঁড়ে ফেলি। এ মুহূর্তেও আমার তার থেকে কিছু কম মনে হচ্ছে না। তাই আর দেরি করলাম না। শাওয়ার নেওয়ার উদ্দেশ্যে ওয়াশরুমে ঢুকে গেলাম। 30 মিনিট পর ওয়াশরুম থেকে বের হতেই উনাকে চোখে পড়ল। উনি সোফায় বসে ল্যাপটপে কিছু একটা করছেন। পরনে নীল শার্ট, কালো জিন্স, স্লিকি চুলগুলো কপালে এসে পড়েছে। নিচের ঠোঁট কামড়ে ধরে কিছু একটা মেলাচ্ছে হয়তো। ফর্সা শরীরে নীল আর কালো রংটা বেশ মানিয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে। মাশাল্লাহ। হঠাৎ উনার ডাকে কিছুটা থতমত খেয়ে গেলাম আমি। উনি ল্যাপটপে চোখ রেখে বললেন, কিরে এভাবে সঙের মতো দাঁড়িয়ে কি দেখছিস? আর এ সময় গোসল করেছিস কেন? উনার কথায় আমি কিছুটা অবাক হলাম। না দেখে কি করে বুঝলেন আমি উনার দিকে তাকিয়ে আছি? আবার গোসল করছি সেটাও বলল। আল্লাহই ভালো যা সে খাটাসটার কোটা চোখ। আমার কোনো জবাব না পেয়ে উনি ল্যাপটপটা টেবিলে রেখে আমার সামনে এসে দাঁড়িয়ে বললেন, এই যে ম্যাডাম, কিছু জিজ্ঞাসা করেছি? আমি মাথা নেড়ে জবাব দিল ম, যার অর্থ হ্যাঁ। আমাকে মাথা নাড়তে দেখে উনি আবার বললেন, কিরে বোবার মতো মাথা ঝাঁকাচ্ছিস কেন? এবার আমি মুখ খুললাম। কিছুটা রেগে বললাম, আপনি আমাকে বোবা বললেন? আমি তোকে বোবা বলবো কেন? আমি তো তোকে বোবার মতো বলেছি। এইটুকু বলেই রুম কাঁপিয়ে হেসে উঠলেন উনি। উনার হাসি দেখে রাগে আমার সারা শরীর জ্বলে গেল। ইচ্ছা তো করছে এই ব্যাটা বজ্জাতটাকে উষ্টা মেরে উগান্ডা পাঠিয়ে দিই। ব্যাটা খচ্চর, আস্ত খাটাস একটা। আমার মতো একটা মাসুম বাচ্চার পিছনে এমনে লাগোস কেন? দেখে নিস তোর ভালো হইব না। বউ পাইতি না হো। হাসতে হাসতে শহীদ হো খাটাস আমার কি? হুহ। আমাকে রাগে ফুঁসতে দেখে উনি আবার বললেন, তা বোবার মতো ম্যাডাম, এ সময় গোসল করলেন কেন? কাল এক্সাম যদি শরীর খারাপ করে? পাগল কুকুরে কামড়েছে নাকি? উনার কথা শুনে মেজাজ আমার 49।
ইচ্ছে করছে এক ধাক্কা দিয়ে সোফা থেকে ফেলে দিই। অসভ্য লোক কোথাকার। তবে এবার আর চুপ রইলাম না। রাগটাকে উনার উপর ঢেলে ঝাঝালো কণ্ঠে বললাম, এই আপনার সমস্যাটা কি বলুন তো? কই কিছুই না। তাহলে আমার পেছনে পড়েছেন কেন? কই আমি তোর পেছনে পড়লাম? আমি তো তোর সামনে দাঁড়ানো। তাহলে পেছনে গেলাম কখন? আপনাকে তো আমি। ছি ছি, এই বয়সেই এসব কি ভাবিস তুই? এখনো পিচ্ছি অথচ এত কিছু ভাবিস। মাই গড, না জানি বড় হলে কি করবি? এই আমি কি করছি? এখানে ছি বলার কি আছে? না না বোন, ভালো আমার মতো মাসুম বাচ্চা ছেলের দিকে এসব নজরে তাকাস না। আমি একটা বাচ্চা, আমাকে যেতে দে। এবার তো আমার ইচ্ছে করছে অসভ্যটারে নিয়া বুড়িগঙ্গার পচা পানিতে চুবাই। ফাজিল একটা। কি সাংঘাতিক লুচু ভাবা যায়। আমি বলছি কি আর সে বলে কি? এই মুহূর্তে আমার দুটো শিং থাকলে গুঁতো দিয়ে তোর পেট ফুটো করে তোর অশ্লীল কথাবার্তা বের করতাম, অসভ্য একটা। হুহ, আপনি দাঁড়ান। আজকে আপনার একদিন কি আমার একই দন। কথাটা বলে বিছানা থেকে একটা বালিশ নিয়ে উনার পেছনে ছুটতে লাগলাম। প্লাজুতে পা বেঁধে পড়তে নিলে উনি ধরে আর সাথে সাথে উনাকে নিয়ে বিছানায় পড়ি। এর আগে কখনোই আমি উনাকে এত কাছ থেকে দেখিনি। আজই প্রথম। আমি সব রাগ ভুলে মুগ্ধ নয়নে তাকিয়ে আছি উনারে সেই উজ্জ্বল চোখ, সজীব ঠোঁট ও স্নিগ্ধ চেহারাটাতে। ইসোস, কত সুন্দর উনি। উনি তো ছেলে, তাহলে এত সুন্দর কেন? ছেলেদের সুন্দর, কিউট হতে নেই। সৌন্দর্য শুধু আর শুধুই মেয়েদের জন্য। আমার ভাবনায় এক বালতি জল, নানা সরি, এক বালতি কম হয়ে যাবে, এক টাঙ্কি জল ঢেলে উন বললেন, কি ম্যাডাম, এভাবেই থাকবেন নাকি উঠবেন? ওঠ বলছি ডাফার। ধমক দিয়ে। আর এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? দেখে মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবি। এত সুন্দর মুডটা আবার বিগড়ে দিল খাটাসটা। আচ্ছা, উনি কি ঝগড়া ছাড়া কিছুই পারেন না নাকি? কত সুন্দর করে দেখছিলাম উনাকে, দিল 12টা বাজিয়ে। সেদিনও অসভ্য লোকটা এরকম করছে। তোরে তো আমি 7 তলা থেকা ধাক্কা দিয়া ফালামু বজ্জাত পোলা। হুহ। মনে মনে হাজারটা গালি দিল ও মুখে কিছু বললাম না। বেশ কিছুক্ষণ নীরবতা কাটিয়ে উনি বলে উঠলেন, মাথা বেশি ব্যথা করছে? টিপে দিব? উনার কথা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। অবাকের চরম পর্যায়ে গিয়ে বললাম, আপনি ঠিক আছেন তো? জ্বর টর হয়নি তো? উনি ভ্রু কুঁচকে বললেন, কেন? আমি তো ঠিকই আছি। আচ্ছা, আপনি কি ভূত প্রেতের আস্তানায় গিয়েছেন? কেন? না মানে আপনি আমার মাথা টিপে দেওয়ার কথা বলছেন, তাই মনে হলো আপনি পাগল হয়ে গেছেন। আলো। উনার রাগী কণ্ঠ শুনে আমি ভয়ে শোয়া থেকে উঠে বসলাম। নিশ্চিত এ মুহূর্তে আমাকে হালুয়া বানাবে। এখন কি হবে? একটা শুকনো ঢোক গিলে জোরপূর্বক হেসে বললাম, আরে না, আমি তো মজা করে বলছি। চুপচাপ শুয়ে পড়, মাথা টিপে দিচ্ছি। মাথা ব্যথা কমলেই পড়তে বসবি। কাল এক্সাম। আমি আর কিছুই বললাম না। বাধ্য মেয়ের মতো শুয়ে পড়লাম। আমি কখনোই উনার সাথে পেরে উঠি না। এবারও যে উঠব না তা আমার জানা। তাই তো শুধু শুধু এনার্জি ওয়েস্ট করার মানেই হয় না। আর তাছাড়া এই মুহূর্তে আমার এনার্জি নেই। মাথা খুবই ব্যথা করছে। কথাগুলো ভাবতে ভাবতে চোখ দুটো বন্ধ করে নিলাম। উনি মাথা টিপে দিচ্ছেন। ঈশ্বর, কি শান্তি! কতজন স্ত্রীর সৌভাগ্য হয় স্বামীর সেবা পাওয়ার?
হোক না সে আমাকে ভালোবাসে না, তাতে কি? আমার জন্য ভাবে সে, কেয়ার করে, এটাই অনেক বড় পাওয়া। অনেকে তো এইটুকুও পায় না। সেই হিসেবে আমি খুবই ভাগ্যবতী। কথাগুলো ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে পাড়ি জমালাম। রাত 12:25। খুব মন দিয়ে পড়ছিলাম। পড়তে পড়তে ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই চোখে ভর করল রাজ্যের সকল ঘুম। না চাইতেও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কারো রাম ধমকে লাফ দিয়ে উঠে বসলাম। ধমকটা কে দিতে পারে আমার জানা, তবুও ভয় ভয় উনার দিকে তাকাতেই আমার আত্মা শুকিয়ে গেছে। উনি প্রচণ্ড রেগে আমার দিকে তাকিয়ে আছেন। আমি কোনো রকম একটা শুকনো ঢোক গিলে কিছু বলতে যাব তার আগেই আরেক দফা চেঁচিয়ে উঠলেন উনি। তোর সমস্যাটা কি? সেই 4 ঘন্টা ঘুমিয়েও তোর ঘুম পুড়েনি? আবার ঘুমোচ্ছিস? আচ্ছা, তোর কি এক্সাম নিয়ে কোনো টেনশন আছে আলো? আমার তো মনে হচ্ছে না। মানুষ এতটা কেয়ারলেস কি করে হয়? তুই নাকি মেডিকেলে পড়বি? এই পড়াশোনা দিয়ে আর মেডিকেলে চান্স পেতে হবে না। আসলে কি? আসলে খুব টায়ার্ড লাগছিল, তাই বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় গা এলিয়ে দিতে চোখটা লেগে আসলো, আর ইতে আপনি এসে দিল এক ধমক। একটু ঘুমোতেও পারলাম না। এত সুন্দর ঘুমটা ভাঙিয়ে দিল। আপনি আসলেই একটা বুইড়া খাটাস। কি বললি আমাকে? কি? কিছু না। যা, হাত মুখে পানি দিয়ে আয়। ছাদে যাব। এত রাতে ছাদে? ভূতে ধরবে তো। আমি যাব না বাবা, আপনি যান। চুপ, একদম চুপ। সায়েন্সের স্টুডেন্ট হয়ে ভূতে বিশ্বাস করে ডাফার একটা। ভূত বলতে কিছু হয় না, যা আছে সব জিন। এবার যেন আমি কেঁদে দিব। বলে কি জিন? জিন তো আরো সাংঘাতিক। না না, ছাদে যাওয়া যাবে না। উনার ঘাড়েও নিশ্চিত জিন ভর করেছে। ছোটবেলায় শুনেছি জিন ভর করলে মানুষ আবোল তাবোল বকে। মাঝরাতে বাহিরে ছাদে যেতে চায়, অল্পতে রেগে যায়। তার মানে সত্যি উনার ঘাড়ে জিনে ভর করল। এখন আমার কি হবে? যদি আমাকে মেরে ফেলে? আম্মু কই তুমি? কথাগুলো ভাবতেই কান্না পাচ্ছে আমার। আমার ভাবনার মাঝে আরেকটা ধমক পড়ল আমার উপর। জীবনটাই তেজপাতা আমার। এই ডাফার, এখনো বসে আছিস কেন? যা, ফ্রেশ হয়ে আয়। আপনি কে? মানে, এটা কেমন প্রশ্ন? তুই জানিস না আমি কে? জানি তো। তবুও আপনি বলুন আপনি কে? আশ্চর্য, এটা কেমন বাচ্চামো আলো? আমি কে তুই জেনে জিজ্ঞেস করছি? আরে ভাই বললে কি হয়? এবার উনি উল্টো দিকে ঘুরে দু হাতে মাথা চেপে ধরলেন। ঘটনায় আমি আরো ভয় পেয়ে যাই। জিনটা আবার নড়ে চড়ে উঠছে না তো? এখন কি করব? দৌড়ে বের হতেও পারবো না। কে বলেছিল উনার রুমে আসতে আবার? আর জীবনেও আইতাম না, খালি একবার বাইচা লই, আজকে জীবনেও এই ভ্যাম্পায়ারের ঘরে আইতাম না। কথাগুলো ভাবতে ভাবতে আমার টেবিলের উপরে নজর যায়। ওখানে কুরআন শরীফটা দেখেই মনে পড়ে যায় ছোটবেলায় শুনেছি খারাপ জিন নাকি কুরআন শরীফ ভয় পায়। লাফ দিয়ে উঠে কুরআন শরীফটা নিয়েই উনার সামনে গিয়ে দাঁড়াই। শুকনো ঢোক গিলে ভয় ভয় বলি, আমি জানি তুই সূর্য না, তুই কোনো খারাপ জিন। তাড়াতাড়ি বল কি চাস এখানে? যা এখান থেকে, নয়তো কুরআন শরীফটা দেখতে পাচ্ছিস? এটা তোর মাথায় চেপে ধরব। তাড়াতাড়ি পালা এখান থেকে, নয়তো আমি চেঁচাবো বলে দিল ম। ঘটনায় উনি হয়তো অবাকের সপ্তম আসমানে। উনি কিছুই বলছে না, ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছেন।
এখন তো আমার আরো ভয় করছে, আমাকে মেরে ফেলার প্ল্যান করছে না তো? এখন আমি আবার বললাম, কিরে ভয় পাইছস? জানতাম ভয় পাবি। তোরা কাউরে ভয় না পাইলেও আল্লাহরে ঠিকই পাস। যা পালা, তোরে কিছু কমু না। আমি আবার দয়ালু মানুষ। আমার বকবকানির মাঝেই উনি আচমকা আমার বা হাতটা টান দিয়ে ধরে উনার বুকের সাথে মিশিয়ে নিলেন। ঘটনায় আমি তো কেঁদে দেওয়া অবস্থা। এ কি ভয় পেল না কেন? এটা আবার কেমন জিন? আমি আজকে শেষ। আমার আর ডাক্তার হওয়া হইল না। আম্মু, আব্বু, ভাইয়া সবাইকে বিদায়। আর বেঁচে থাকা হলো না। কথাগুলো ভাবছিলাম, হঠাৎ উনি আমাকে জোরে একটা চিমটি কাটলেন। সাথে সাথে আমি ব্যথায় কুকড়ে উঠলাম। এ আবার কেমন জিন রে বাবা, আমারে চিমটি মারছে? এই ডাফার, আমাকে তোর জিন মনে হজ? জিনকে কি ভূত মনে করব নাকি? তাহলে আমাকে ছেড়ে দিবেন জিন ভাই, প্লিজ। আমি এক অবুঝ বাচ্চা, আমাকে মারবেন না। আমার কথায় উনি রুম কাঁপিয়ে হেসে উঠলেন। কোনোরকম নিজেকে সামলে নিয়ে বললেন, আমি জিন? লাইক সিরিয়াসলি আলো? এতদিন তোকে বোকা বলতাম, বাট আজ বুঝলাম তুই বোকার থেকেও অধম। এইটুক বলে উনি আবারও রুম কাঁপিয়ে হেসে উঠলেন। রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। ব্যাটায় বলে কি আমি নাকি বোকার থেকেও অধম? শালা জিনের বাচ্চা, আজকে তোর একদিন কি আমার একদিন। কিছুটা রেগে বললাম, কি বললেন আমি বোকা? বোকামির কি করেছি? বোকা না। তোকে বোকা বললে বোকারাও লজ্জা পাবে। কি করছি আমি? কি করিসনি? তুই কখনো শুনেছিস জিন ঘরে ঢুকে? তাও যেই ঘরে কুরআন শরীফ থাকে সেই ঘরে। আচ্ছা ওটা বাদ দিল এই যে আমি তোর এত কাছে তোকে ধরে আছি, তোর হাতে কুরআন শরীফ, সেটাও ভয় পাইনি। তাহলে আমি জিন কি করে হলাম? এবার আমার মাথা কাজ করল। সত্যি তো, উনি ভয় পেল না কেন? তাহলে কি উনি জিন না? তাহলে এত রাতে ছাদে যাবে কেন? কি রে বল, আপনি এত রাতে ছাদে যাবেন কেন বলছেন? তোর ঘুম পাচ্ছিল, ছাদ থেকে হেঁটে এলে ভালো লাগবে, ঘুমটা চলে যাবে, দেন পড়তে বসবি তাই। উনার কথা শুনে তো আমার শরীরে আগুন ধরে গেল। খাটাসটা বলে কি? সামান্য এইটুকুর জন্য এত কাহিনী? এটা কি আগে বলতে পারতো না? খালি খালি এত ভয় দেখানোর কি ছিল? দাঁড়া খাটাস, তোরে দেখ কি করি আমি। তোর বউরে রোজ রাইতর জিনে ধরব, আর তোর বউ তোরে খুন্তি দিয়া মারব। দেইখা লইস হো। আল্লাহ, আমি কিন্তু এই খাটাসের বউ না। আমি এক অবুঝ বাচ্চা মাইয়া। রাত 1:12। খাটাসটা বসে বসে ফোন টিপছে, আর আমাকে এই রাতে ছাদের মধ্যে হাঁটাচ্ছে। কেমনটা লাগে? ইস, একটু ঘুমামু দিল না ঘুমাইতে। কে কইছিল এই খচ্চরটারে বিয়ে করতে? আমার জীবনটাই তেজপাতা। কিরে হাঁটার জোর নাই? দ্রুত পা চালা। যাচ্ছি। ঘুম চলে গেলে বলিস। আমার ঘুম নেই তো। চলুন রুমে গিয়ে বিশ্রাম নিব। খুব টায়ার্ড। কি বললি? শুনিনি, আবার বল। বলেছি বিশ্রাম নিব। দেব কানের নিচে এক ঠাটিয়ে? এই না বললি ঘুম নেই? তাহলে আবার কিসের বিশ্রাম? দেখুন আমি খুব ক্লান্ত। এখন ঘুমাই, সকালে উঠে পড়ব। প্রমিজ। না এখনই। প্লিজ প্লিজ। ভাইয়া আমি না আপনাদের সবার আদরের বোন। প্লিজ। এই দাঁড়া দাঁড়া, আমি তোর ভাইয়া কিভাবে? কেন? আপনি বড় আব্বুর ছেলে। সো ভাইয়া। আমি আবার গুড গার্ল, বড়দের সম্মান দিয়ে কথা বলি অল টাইম।
দেব এক ঠাটিয়ে বেয়াদব মেয়ে? আহা, কি আমার গুডরে বরকে বলে ভাইয়া। ডাফার, যা ঘুমা। সকাল 5টায় যেন উঠতে পারেন মনে থাকে যেন। 5টা? এখনই তো বাজে 1:30। মাত্র 3.5 ঘন্টা? হ্যাঁ, কেন? প্লিজ, এটা ঠিক না। অ্যাটলিস্ট 4 ঘন্টা ঘুমোনো উচিত। প্লিজ। ওকে, যা। কথাটা শুনে খুশিতে উনাকে জড়িয়ে ধরে বা গালে একটা চুমু দিয়ে আমি রুমে দৌড়। ঘটনায় চমকে গিয়ে উনি ওখানেই ঠাই দাঁড়িয়ে আছে। হয়তো বুঝতে পারেনি আমি এমর কিছু করব। আর এইদিকে আমি কি করলাম নিজেও বুঝলাম না। হয়তো খুশিটা সামলে নিতে পারিনি। কিন্তু হয়তো এই খুশির 12টা উনি কাল বাজাবেন। রুমে এসে বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিলাম। সাথে সাথে পাড়ি জমালাম স্বপ্নের ঠিকানায়, যেখানে নেই কোনো কষ্ট, নেই কোনো ভয়, নেই কোনো ব্যথা, দুঃখ। যন্ত্রণা, যেখানে শুধু সুখ আর শান্তি। বিকেল 4:25। বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছি। শরীরটা খুবই খারাপ। সকাল থেকে জ্বর, তার সাথে এসে যোগ হয়েছে মুড সুইং। শুধু শুধু ভীষণ মুড সুইং করছে। জানি না হঠাৎ করে কেন মনটা এত খারাপ। কালই এক্সাম শেষ হলো। এক্সামের পর কালই তন্নিটার সাথে লাস্ট দেখা হয়েছে। ইভেন তারপর এই পর্যন্ত কোনো কথা হয়নি। ভালো লাগে না কিছুই। আজকাল ভাইয়াটাও সময় দেয় না তেমন। আর উনি তো আছেনই। যতক্ষণ নিজে না থাকবে ততক্ষণ আমাকে শ্রেয়া আপুর কাছে রেখে যাবে। পড়া থেকে উঠলেই উনার ফোন। আর নিজে বাড়িতে ফিরলে নিজে টর্চার। এই কয়েকটা দিনে জাস্ট অতিষ্ঠ হয়ে উঠেছি আমি। এত প্যারা লাইফে আগে কখনোই পাইনি। এই মুহূর্তে মনে হচ্ছে বিয়েটাতে অমত করাই আমার জন্য বেটার ছিল। অ্যাটলিস্ট এত প্যারা এত কষ্ট সহ্য করতে হতো না। আগে করত মেন্টালি টর্চার, এখন শুরু করেছে পড়াশোনা, খাওয়া দাওয়া নিয়ে। জাস্ট বিরক্ত হয়ে গেছি আমি। ভালো লাগে না তার এসব টর্চার। আইনও আমার ভালোর জন্য করে। তাই বলে সারাদিন একটা মানুষ কখনোই পড়তে পারে? ব্রেইনেরও একটা রেস্ট চাই। বাট উনি না। উনার মতে আমি রোবট আর আমার ব্রেইন নানারকম যন্ত্রপাতি দিয়ে তৈরি, যে কিনা 24 ঘন্টাই চলবে। এটা কোনো সুস্থ মানুষের কথা? মাঝে মাঝে খুব কান্না পায়। আম্মু আব্বু কেন এমনটা করলেন? কি করেছিলাম আমি? তাদের কাছে কি বোঝা হয়ে গিয়েছিলাম? আচ্ছা, যখন বোঝাই হয়েছি বিয়েই দিয়েছে, এটা ভালো ছেলের সাথেই দিত। এরকম এটা মেন্টালি সিক মানুষের সাথে দেওয়ার কি ছিল? সত্যি আমি খুব বেশি বিরক্ত এসবে। বিরক্তির পরিমাণটা এতটাই বেশি যে ইচ্ছে তো করে সব ভেঙে গুড়িয়ে দিই। কিছুক্ষণ কান্না করি, অ্যাট লিস্ট হালকা হব। আজকাল কান্না করাটাও আমার দোষ। যদি চোখে পানি দেখে শুরু হয়ে যায় তার হাজারটা কথা। সত্যি এগুলো আর নিতে পারছি না আমি। এর থেকে মরে যাওয়া বোধহয় বেটার আমার জন্য। কথাগুলো ভাবতে ভাবতে চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সাথে সাথে চোখ বন্ধ করে নিলাম। উদ্দেশ্য ঘুমের দেশে পাড়ি জমানো।
কতদিন ধরে ঘুমোই না, একটু একটু সুন্দর সুন্দর স্বপ্ন দেখি না। যেই মেয়েটার স্বপ্ন দেখাই ছিল নেশা, সে আজ স্বপ্ন দেখতেই ভুলে গেছে। কথাগুলো ভাবতে ভাবতে ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। স্বপ্নের দেশে পাড়ি জমাবো বলে গায়ে কাঁথাটা টেনে নিয়ে চোখ বন্ধ করে নিলাম। সাথে সাথেই ফোনটা বেজে উঠল। মুহূর্তেই আমার রাগ যেন সপ্ত আসমান ছুঁয়েছে। কোনোরকম নিজেকে শান্ত করে ফোনটা হাতে নিলাম। উদ্দেশ্য তন্নি হলে একটু ঝেড়ে মুছে রাগটা কমানো। বাট ওই যে আমার পোড়া কপাল। সবসময়ের মতো এবারও উনি আমার ভাবনায় এক বালতি না কম হবে এক সমুদ্র পানি ঢেলে দিল ন। ফোনের স্ক্রিনে উনার নামটা দেখে শত চেষ্টার পরেও নিজেকে শান্ত রাখতে পারলাম না। আসলে উনার প্রবলেমটা কি? উনি চায়টা কি? এতদিন না হয় পরীক্ষার জন্য টর্চার করেছেন, ঘুমোতে দেননি, তাহলে আজ কেন? উনি কি আমায় আদৌ শান্তিতে থাকতে দিবে না? এভাবে চললে উনার সাথে থাকা আমার পক্ষে অসম্ভব, জাস্ট অসম্ভব। কথাগুলো ভাবতে ভাবতেই ফোনটা চোখের সামনে কেটে গেল। এবার ফোনটা সাইলেন্ট মুডে রেখে শুয়ে পড়লাম। কথা বলতে ইচ্ছে করছে না এই মুহূর্তে কারো সাথে। কোথাও একটা যে ভীষণ জ্বলছে, জানি না কেন, কিন্তু খুব কান্না পাচ্ছে। চোখের কোণে জমে থাকা বিন্দু বিন্দু জল মুছে নিয়ে পাড়ি জমালাম আমার স্বপ্নের দেশে, যেখানে কোনো কষ্ট নেই, নেই কোনো যন্ত্রণা, সেখানে শুধু সুখ আর সুখ। অসাধারণ সব স্বপ্নের বসবাস। কেউ সেখানে আমায় কষ্ট দেয় না, সবাই সবার মতো। কতটা শান্তির জায়গা। কথাগুলো বিড়বিড় করতে করতে ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, তবে কারো হেঁচকা টানে ঘুম থেকে উঠে যাই। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় বুঝতে পারছি না আমার সাথে ঠিক কি হলো। চোখে এখনো প্রচুর ঘুম। ঘুমু ঘুমু চোখে সামনের মানুষটার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি সে কি বলতে চাইছে, বাট ফলাফল শূন্য। ইনফ্যাক্ট মানুষটাকেও স্পষ্ট দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ বকবক করে আমার কোনো সাড়া শব্দ না পেয়ে উনি টেবিলের কোণে থাকা পানির গ্লাসটা নিয়ে সম্পূর্ণ পানিটা আমার মুখে ছুঁড়ে মারে। ঘটনায় চমকে আমি উনার দিকে তাকিয়ে আছি। তাকিয়ে আছি বললে ভুল হবে। আসলে বুঝতে চাইছি উনি কেন এমনটা করলেন। আমাকে এক প্রকার টান দিয়ে বিছানা থেকে নামিয়ে উনার সামনে দাঁড় করিয়ে আমার দু বাহু চেপে ধরলেন। চেপে ধরাটা এতটাই জোরে ছিল যে আমি ব্যথায় কুঁকড়ে উঠি। আমি অবাক চোখে উনার দিকে তাকিয়ে চোখের পানি ফেলে যাচ্ছি। কি করব আপনারই বলুন? এক্সামের এতদিন নানারকম টর্চার করলেও কখনো গায়ে হাত তুলেননি, বকেছে, ঘুমোতে দেয়নি, বাট এভাবে টর্চার করেনি। হয়তো এক্সাম খারাপ হবে তাই এসব করেনি। এখন এক্সাম শেষ, আবার শুরু। না জানি আর কি কি সহ্য করতে হয় আমাকে। কেন এমন করলে বাবা? তোমার ছোট্ট প্রিন্সেসটাকে এই জাহান্নামে পাঠালে কেন? আমার কাঁদতে দেখে উনি বললেন, চুপ, একদম চুপ, একদম নেকামো করবি না বলে দিচ্ছি। আমি কিছুই বলছি না, চুপচাপ নিচে তাকিয়ে চোখের পানি ফেলে যাচ্ছি। তোর ফোন কই? তোকে ফোন কেন দেওয়া হয়েছে? বল, জোরে ধমক দিয়ে। আসলে কি? আসলে হ্যাঁ, কি আসলে? কতবার কল করেছি কোনো ধারণা আছে তোর? যদি দরকারের সময় তোর ফোন কাজে না লাগে তাহলে ফেলে দিস। এভাবে টেনশন দেওয়ার মানেই হয় না। মামা নে, কতবার ফোন দিয়েছেন? এই দেখ, নিজেই দেখ। ফোনটা হাতে নিয়ে কল লিস্টে গিয়ে, ইয়া আল্লাহ, 95 বার কল। এটা কি করে সম্ভব? আমি তো একটু আগেই ঘুমোলাম তাহলে।
মানুষ ফোন দরকারে ইউজ করে, দরকারের সময় না পেলে সেই জিনিস রেখে কি করে? আচ্ছা, সরি সরি মাই ফুট। তোর সরি তোর কাছেই রাখো ডাফার। সকাল থেকে বলছিলি পেটে ব্যথা করছে, জ্বর দেখে গিয়েছিলাম তোর শরীরের খবর নেওয়ার জন্য এতগুলো ফোন দিয়ে যখন তোকে না পেলাম তখন বাড়ির নম্বরে ফোন দিল রহিমা ধরে বলর কেউ নেই বাড়িতে। সবাই সেই সকালে উত্তরা গেছে মামুর বাড়ি। তোকে যেতে বলেছিল তুই যাসনি, সারাদিনে নাকি রুম থেকে বেরো হসনি, খাসনি। তাই রহিমাকে বলেছিলাম তোকে বলতে আমাকে ফোন দিতে। বাট ও নাকি প্রায় ৩০-৩৫ মিনিট যাবৎ দরজা নক করেও তোর সারা শব্দ পায়নি। কথাটা শুনে আমি কতটা ভয় পেয়েছি জানিস? কোনো ধারণা আছে তোর কতটা টেনশনে ছিলাম? ১ ঘন্টার রাস্তা ৩০ মিনিটে এসেছি। ভাগ্য ভালো যে ছিটকিনিটা না লকটা দিয়েছিলি আর ডুপ্লিকেট চাবিটা আমার সাথেই ছিল। রুমে ঢুকে তোকে যখন এভাবে শুয়ে থাকতে দেখলাম ভয় পেয়ে গিয়েছিলাম আরও বেশি। বাট যখন দেখলাম তুই হালকা নড়েচড়ে উঠলি তখনই আমার ভয়টা রাগে পরিণত হল। এইটুকু বলে থামলেন উনি। ঠিকই তো, মানুষটা তো ভুল কিছু বলেননি। আমি একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছি। সকালে ঘুমের ঔষধ খেয়েছিলাম মনেই তো নেই, তাই তো এভাবে মরার মতো ঘুমিয়েছি। ইনফ্যাক্ট এখনো ঘুম পাচ্ছে ভীষণ। কোনোরকম ভয় ভয় বললাম, আচ্ছা সরি, আর হবে না প্রমিজ। নিচু স্বরে। উনি কিছু বললেন না, রুম থেকে বেরিয়ে গেলেন। আর আমি উনার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও শুয়ে পড়লাম। ভীষণ ঘুম পাচ্ছে, আজ ঘুমোব। শুয়ে চোখটা বন্ধ করতেই উনি কোথা থেকে এসে আরেক দফা চেঁচিয়ে উঠল, আলো, আবার শুয়েছিস? ওঠ, খাবি? আমি এখন খাব না, ঘুমোব। ভীষণ ঘুম পাচ্ছে আমার। কানের নিচে ঠাটিয়ে একটা দিল ঘুম পালাবে। তাড়াতাড়ি ওঠ। আমি খাব না। খাবার খাবি নাকি মার? কোনোটাই না। ওকে দেন, আইসক্রিমও পাবি না। আইসক্রিমের কথা শুনে আমার ঘুম দৌড়। আইসক্রিম? লাফ দিয়ে শোয়া থেকে উঠে উত্তেজিত হয়ে বলি, আইসক্রিম দিবেন আমায়? হুম দিব। তাড়াতাড়ি দিন। এক শর্তে দিব, যদি খাবার খাস। না হ্যাঁ। এখন বল খাবি কিনা? কি আর করার, খাটাসটার শর্তে রাজি হয়ে গেলাম। অবশেষে নিজের হাতে খাইয়ে দিল আমায়। রাত ১১টা বেজে ১৫ মিনিট। পশ্চিম দিকে মুখ ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছি। পরনে একটা সাদা স্কার্ট, নীল টপস আর গলায় পেঁচিয়ে রাখা ওড়না বা হাতে এক মুঠ নীল কাচের চুড়ি। চুড়ি আমার খুব প্রিয়, তাই অলটাইম আমার এক হাত ভর্তি করে চুড়ি থাকে। পশ্চিম দিকে মুখ করে থাকায় বারবার দক্ষিণা শীতল বাতাস আমার খোলা চুলগুলো এলোমেলো করে বারবার মুখের উপর পড়ছে। আমি ঠিক করছি আর বাতাস এলোমেলো করছে। ঘটনায় চরম থেকে চরম বিরক্ত আমি। ইচ্ছা তো করছে চুলগুলো টেনে টুনে ছিঁড়ে ফেলি। বেদ্যপ চুল একটু শান্তিতে থাকতে দেবে না নাকি? হঠাৎ মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। মনের ভিতর একটা ভয় কাজ করল। ভূত প্রেত না তো? এখন কি হবে? আমার ঘাড় মটকে দিল। কে বলেছিল উনার সাথে না গিয়ে একা একা এখানে দাঁড়িয়ে থাকতে? আল্লাহ আমারে বাঁচাও প্লিজ। আর জীবনেও এত রাতে একলা ছাদে আইতাম না। এখন কি করমু? আল্লাহ ফেরেশতা পাঠাও, আমারে বাঁচাও প্লিজ। চোখ বন্ধ করে বিড়বিড় করছিলাম। হঠাৎ পরিচিত কোনো কণ্ঠস্বরে পেছনে ফিরে তাকালাম। আপনি? কেন, তুই কি অন্য কাউকে ভেবেছিলি? আমাকে ভয় দেখানোর মানে কি?
আমি তোকে ভয় দেখালাম কখন? এভাবে চুপচাপ পেছনে এসে দাঁড়িয়ে থাকার মানে কি? এতে যে কেউই ভয় পাবে। তা তুই ভয় পাওয়া শুরু করলি কবে থেকে? কে যেন বলেছে আমি ভয় পাই না? কে আবার আমি? সিরিয়াসলি? কোনো সন্ধান আছে? অবশ্যই। ভয় পাস না দেখেই তো বিড়বিড় করছিলেন। আল্লাহ আমারে বাঁচাও। আর ছাদে আইতাম না এগুলো আমি বলছি? হ্যাঁ। আপনি তো আস্ত এক ভীতু। কি বললি? ভীতু বলছি। ওকে থাক তাহলে সাহসী নারী। আমি ছাদের দরজা বাহির থেকে লক করে দিই কেমন? না হ্যাঁ। টাটা। এই দাঁড়ান শুনেন না। যাইয়েন না প্লিজ। আমারে নিয়ে যান। কে শুনে কার কথা? এত ডাকার পরেও শুনল না। অবশেষে সে দরজা লক করে দিয়ে খাটাসটা চলেই গেল। এখন কি হবে? আম্মু আব্বু কেউ বাড়িতে নেই, সারা বাড়িতে আমরা তিনজন। ফোনটা আনলে রহিমাকে কল করতে পারতাম। এখন কি হবে? কিভাবে বের হব? যদি সত্যিই ভূত চলে আসে? ভাবতেই কান্না পাচ্ছে আমার। শুধু কান্না না, মরা কান্না। কে বলেছে উনার সাথে লাগতে? উনার সাথে কোনো কালেই পারি না আমি। আর ভবিষ্যতেও পারব না। এখন ইচ্ছা করছে খাটাস, লাল বানর, ইঁদুর, তেলাপোকা, টিকটিকি, কালো কুমির, হনুমান, সাপের নানা, বিচ্ছুর দাদা, হাতির বাপরে। ভূতের খাদ্য বানাই। ছাদ থেকে ধাক্কা দিয়া ফালাই। সামনে পাইলে বুড়িগঙ্গার পচা পানিতে চুবামু, শালা তোরে দেইখা লইস হো। এত কান্নাকাটি করার পরেও নিষ্ঠুর বনমানুষটার দয়া হল না। অবশেষে কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়লাম। সূর্যের তেজস্ক্রিয় রশ্মি চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। পিটপিট করে চোখ খুলে বোঝার ট্রাই করছি আমি ঠিক কোথায় আছি। চোখ খুলে উপরে ছাদ দেখে এক প্রকার লাফিয়ে উঠলাম আমি। এ কি, আমার উপর তো খোলা আকাশ ছিল। তাহলে ছাদ এলো কি করে? তার মানে ভূত আমাকে ওর সাথে নিয়ে এসেছে? আমি আর আম্মু আব্বু কাছে যেতে পারবো না? কথাগুলো ভাবতেই কান্না পাচ্ছে। এরই ভিতর কেউ দরজা খুলে ভেতরে প্রবেশ করল। সাথে সাথে সূর্যকে দেখে মনে হলো 440 ভোল্টের শক খেলাম। ভূত আমাকে সাথে আনলে উনি কেন? হঠাৎ করে দরজার পাশের দেয়ালে রাখা সূর্যের ছবির দিকে চোখ যেতেই আমার মাথায় খেলে যায় এটা তো খাটাসটার রুম। কিন্তু কথা হলো আমি এখানে কি করে এলাম? আমি তো ছাদে ছিলাম। ভাবনার মাঝেই খাটাসটা চেঁচিয়ে উঠল, এই মহারানী, কয়টা বাজে বেলা? একটা মানুষ এতক্ষণ ঘুমোয়? নামাজও পড়িসনি? কয়টা বাজে? আমাকে না ডাকলে নামাজ পড়ব কি করে? মানে তুই জানিসই না তোকে আমি ডেকেছি? আপনি আমায় ডাকলে তো জানব। 30 মিনিট ধরে ডাকছি। অবশেষে কে বলেছে আমাকে ডাকবেন না? একটু ঘুমোই। মানুষ এত কেমনে ঘুমায়? আল্লাহ আমারে উঠাইয়া নাও। আমিন। চুপ বেয়াদব মেয়ে। দেব এক ঠাটিয়ে। স্বামীর মৃত্যু কামনা করে। আমি কখন আপনাকে মরতে বললাম? আমি তো আমিন বললাম। জানেন না কেউ কোনো দোয়া করলে আমিন বলতে হয়? এই একদম চুপ ডাফার। সারারাত নাক ডেকে ঘুমিয়ে এখর আসছে আমিন বলতে। রাতে আমার কতটা জ্বর ছিল জানিস? এতটা জ্বর নিয়েও তোর মাথা টিপে দিতে হয়েছে। কি? কখন? আপনি আমার মাথা কেন টিপবেন? আমি বলেছি টিপতে। মানে তোর কিচ্ছু মনে নেই কাল রাতে কি হয়েছে? কিছু হলে তো মনে থাকবে। এই তুই ঠিক আছিস তো? ভুলভাল কিছু খাসনি তো? মানে আমি কি খাবো?
কাল রাতে তোকে ছাদ থেকে কোলে তুলে আনার সময় তুই আমার গালে কিস করেছিস সেটাও ভুলে গেছিস? আমি কখন কিস করলাম? আল্লাহ, মানুষ নাকি এভাবে ঘুমোয়? কি করেছে কিচ্ছু মনে নেই এই মেয়ের। মাঝরাতে মাথা ব্যথায় চেঁচিয়ে আমাকে ঘুম থেকে তুলেছে কে? তারপর কে বলেছে আমার মাথাটা একটু টিপে দিন না? আমি কিছু বলছি না, চুপচাপ শুনছি আর মুখ টিপে হাসছি। আসলে আমার সবই মনে আছে। শুধু ঘুম থেকে উঠার পরে ঠিক মনে করতে পারছিলাম না কিভাবে কখন ঘরে আসলাম। বাদ পড়ে সবই মনে পড়ে যায়। শুধু শুধু খাটাসটাকে পাগল করার বুদ্ধি। কাল রাতে আমাকে ছাদে লক করেছে তার শাস্তি। আমাকে চুপ থাকতে দেখে আবার বলল, সত্যি তোর কিচ্ছু মনে নেই আলো? কি মনে থাকবে ভাইয়া? ভাইয়া? কে তোর ভাইয়া? আপনি ভাইয়া? আমি তোর ভাইয়া হলাম কবে? কেন ভাইয়া? যেদিন বড় আব্বুর ছেলে হয়েছেন ওই দিনই। মানে কি বলছিস এসব? কই কি বললাম ভাইয়া? আলো, তুই সত্যিই পাগল হয়ে গেছিস? পাগল হয় কিভাবে ভাইয়া? উফ, অসহ্য। এত ভাইয়া ভাইয়া করছিস কেন? তো কি বলবো ভাইয়া? ভাইয়াকে কি আপু বলে? ধুর থাক তুই। তোর সাথে থাকলে আমিও পাগল হয়ে যাব। অদ্ভুত। কথাটা বলে উনি বেরিয়ে গেলেন। উনি যাওয়া মাত্রই আমি হাসিতে ফেটে পড়লাম। ইস, হাসি থামছে না কেন রে? আল্লাহ, একটু রেস্ট করে নি। হাসিটা কমিয়ে দাও। আর হাসতে পারছি না। ইস, কি পরিমাণ পাগলই না বানালাম। ব্যাটা খাটাস। শিক্ষা হলে আর আমার সাথে লাগতে আসবি না। হঠাৎ কেউ একজন দরজা ঠেলে ভেতরে ঢুকে এলো। মানুষটিকে দেখে আমার জান যায় যায় অবস্থা। এখন আমার কি হবে? আপনি? কেন? ভয় পেয়ে গেলি নাকি? না, তুই তো আবার ভয় পাস না। তা কি নিয়ে হাসছিলি আলো? কি? কিচ্ছু না। শুকনো ঢোক গিলে। কি ভেবেছিস আমি শুনিনি কিচ্ছু? এবার তো আমি কেঁদেই দিব। কে বলেছিস এত হাসতে? ধুরু, নিজের দোষে নিজেই ফাঁসি। এই জন্যই আম্মু বলতো বেশি হাসলে কপালে কাঁদতে হয়। এই যে একটু আগে হাসি থামাতে পারছিলাম না, এখন বসে বসে কাঁদছি। না জানি এখন আবার কি করে। আম্মু গো, আমি আর কোনোদিন এই খাটাসের লগে একা বাড়িতে থাকবো না। একদিনেই আমার কি হাল করছে দেখো না। ভাবনার মাঝেই উনি কিছুটা ধমকে উঠলেন। কি হলো বল? কি নিয়ে হাসছিলি? আমি কিন্তু সব শুনেছি। তুই বলবি নাকি? না হ্যাঁ অথবা না বল ডাফার। আচ্ছা, আপনি তো জানেন, তো আবার কেন বলবো? আমি বলেছি তাই। বলবি কি না বল? বলছি। তাড়াতাড়ি। আসলে? কি আসলে? আসলে দেব এক ঠাটিয়ে? আসলে আসলে বন্ধ করে বল ডাফার। আমার ভয় লাগছে। আপনি কিছু বলবেন না তো প্লিজ। ভয়ের কাজ করার সময় মনে ছিল না? এখন ভয় পাচ্ছিস? বল বলছি। ধমক দিয়ে। অবশেষে উনার রাম ধমকে সব বললাম। বলা মাত্রই উনি কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে থেকে হাসিতে ফেটে পড়লেন। আমি উনার হাসির কোনো মানে না খুঁজে পেয়ে ভয় ভয় উনাকে জিজ্ঞেস করেই বসলাম, আপনি হাসছেন কেন? উনি কিছুই বলছেন না, শুধু হেসেই যাচ্ছেন। শুধু হেসে যাচ্ছে বললে ভুল হবে। হাসতে হাসতে শহীদ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। আমি এখনো ওখানে বোকার মতো দাঁড়িয়ে। কি আর করব বলুন? উনার হাসির কারণটা তো আমার অজানা। বেশ কিছুক্ষণ পর উনি কোনো মতে হাসি কন্ট্রোল করে বললেন, আমি বোকা দেখেছি, তোর মতো বোকা দেখিনি।
মানে? এই ডাফার, আমি যদি সত্যিই তোর হাসির কারণ জানতাম তাহলে কি তোকে আবার আশকো করতাম? সরাসরি তোকে বলতাম। উনার কথায় আমি মাথা নাড়লাম। ঠিকই তো, উনি জানলে কি আমাকে আশকো করতেন? তার মানে উনি জানতেন না? আমার থেকে জানার জন্য এই টেকনিক? এবার যেন রাগে আমার সারা শরীর জ্বলে গেল। ইচ্ছা করছে খাটাসটারে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিয়ে এত বড় বোকা বানালো আমায়। খাটাসটা আমার সাথে চালাকি করল। আজকে উনার একদিন কি আমার যে কয়দিন লাগে হো। উনি আবারও হাসিতে ফেটে পড়লেন। আমি রাগ দেখিয়ে উনার ঠিক সামনে দাঁড়িয়ে 2 হাত কোমরে রেখে বললাম, উঠুন। উনি হেসেই যাচ্ছেন। শুনেননি আমি কি বলছি? উঠুন, চেঁচিয়ে। এবার উনি হাসতে হাসতে উঠে বসল। কোনোমতে হাসি চেপে বলল, কি সমস্যা? আপনি আমাকে বোকা বানাইছেন কেন? তুই তো এমনিতেই বোকা, তোকে নতুন করে আর কি বোকা বানাবো? কথাটা বলে আবার উনি হাসছেন। এবার আমার সত্যিই রাগ লাগছে। আসলে উনার প্রবলেম কই? সারাদিন আমার পিছে লেগে থাকে কেন? উনার কত ছোট আমি, একটু ছাড় দিল কি হজ? আমাকে অপমান না করলে কি উনার চলে না? ধুরু, আর ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। থাকবো না এ বাড়িতে, চলে যাব অনেক দূরে। কথাটা বলে রুম থেকে বেরিয়ে যেতে নিলে উনি পথ আটকে দাঁড়ায়। কি মহারানী, কোথায় যাচ্ছেন? দেখি। যেদিকে 2 চোখ যায় ওই দিকে। এ মুহূর্তে তো 2 চোখ আমার ঘরের দিকে। তার মানে আমার ঘরে যাচ্ছিস? এই তুই তো আমার ঘরেই আছিস, আবার নতুন করে আশা লাগবে কেন? দেখুন। কি দেখব? আমার ভালো লাগছে না, সামনে থেকে সরুন। আমারও না সরতে ভালো লাগছে না, তাই সরি, সরতে পারছি না। আচ্ছা, আপনার সমস্যা কি বলবেন প্লিজ? আমার কোনো সমস্যা নেই তো, তবে হ্যাঁ, একটা জিনিস আছে। কি প্রবলেম? অনেক বড় প্রবলেম। মানে? সমস্যা আর প্রবলেম কি আলাদা? আপনার কি আদৌ তা মনে হয়? লাইক সিরিয়াসলি? বাহ রে, আমি কখন বললাম সমস্যা আর প্রবলেম আলাদা? তুই তো দেখছি খুব মিথ্যা কথা বলিস। এসব কার থেকে শিখছিস? আগে তো কথায় কথায় মিথ্যা বলতি না। মানে? আমি কখন মিথ্যা বললাম? আশ্চর্য, আপনি কোথা থেকে কোথায় নিয়ে যান কথা। আপনি কথা এত প্যাঁচাচ্ছেন কেন? কথাটা তো আমি সোজাভাবেই বললাম। যত সব আজাইরা পাবলিক। রাস্তা ছাড়ুন। কথাটা বলে পাশ কাটিয়ে চলে যেতে নিলে উনি আমার বা হাত ধরে একটানে আমাকে আলমারির সাথে মিশিয়ে চেপে ধরেন। হঠাৎ উনার এমন ব্যবহারে আমি থতমত খেয়ে যাই। হঠাৎ এভাবে আচমকা চেপে ধরার মানে কি আমি কিচ্ছু বুঝতে পারছি না। তাই কিচ্ছু না বলে চুপচাপ নিজেকে ছাড়ানোর ট্রাই করছি। ছাড়ানোর চেষ্টা করেও না পেরে অবশেষে মুখ খুললাম। সমস্যা কি এভাবে চেপে ধরার মানে কি? আমার ইচ্ছা তাই। মানে? আপনার ইচ্ছা তাই আমাকে চেপে ধরবেন? যান গিয়ে আপনার বউকে ধরেন। আমাকে ছাড়েন। আমি তো আমার বউকেই ধরলাম। আমি কি অন্য কোনো মেয়েকে ধরলাম নাকি? আমি আপনার বউ না। ছাড়েন আমাকে। আপনার চাঁদের কাছে যান। ছাড়ুন। এইটুকু বলতেই আস্তে আস্তে উনার হাত ঢিলে হয়ে এলো। হুট করেই আমাকে ছেড়ে দিয়ে বাহিরে মুখ করে জানালায় গিয়ে দাঁড়ালেন। ঘটনায় আমি প্রথমে অবাক হলেও পরে বুঝতে পেরে নিজেই নিজের মুখ চেপে ধরলাম। এটা আমি কি করে ফেললাম? নিজের রাগ ধরে রাখতে গিয়ে উনাকে হার্ট করে ফেললাম। ধুর,
বড় আব্বু উনাকে কালো অতীত থেকে বের করার জন্য আমার সাথে উনাকে এই সম্পর্কে আবদ্ধ করেছেন। আর আমি কিনা উনাকে সেই অতীত থেকে বের করার পরিবর্তে আবার উনাকে সেই কালো অতীতে ঠেলে দিল। ছি, নিজের উপরই ধিক্কার হচ্ছে আমার। মরে যেতে ইচ্ছে করছে। ভয় ভয় উনার কাছে গিয়ে উনার কাঁধে হাত রাখতেই উনি শান্ত গলায় জবাব দিল, এখান থেকে চলে যা আলো। দেখুন, আমি কি বলেছি শুনিসনি? এখান থেকে চলে যা। আমাকে একটু একা থাকতে দে। আই এম সরি। আমি বুঝতে পারিনি, বিশ্বাস করুন। আমার মুখ ফসকে বেরিয়ে উনি আমাকে মাঝপথে থামিয়ে বললেন, আমি কিছু জানতে চেয়েছি বা তোকে কিছু বলেছি? প্লিজ আমাকে একটু একা থাকতে দে, প্লিজ। আমি করুণ চোখে উনার দিকে তাকিয়ে আছি। জানি না এই চোখের ভাষা আদৌ উনি বুঝবেন কিনা। শুনুন না প্লিজ। আমাকে আপনি মারেন কাটেন কথা শোনান যা ইচ্ছে করেন, কিন্তু প্লিজ একা থাকবেন না, প্লিজ। কাঁদতে কাঁদতে কান্না থামা আলো। না, আমি কান্না থামাবো না। আপনি একা থাকবেন না। চলুন আবার ঝগড়া করব। তবুও এভাবে থাকবেন না। আপনাকে এভাবে দেখলে আমার ভীষণ কষ্ট হয়। উনি কিচ্ছু চুপ করে থেকে নরম স্বরে বললেন, বিকেলে মামুর বাসায় যেতে হবে। তৈরি হয়ে ড্রাইভার চাচাকে নিয়ে চলে যাস। আমি বলে দিব। এইটুকু বলে উনি রুম থেকে বেরিয়ে গেলেন। নিশ্চয়ই এখন কান্না করবেন। উফ, কি করে করলাম এত বড় ভুল। সেদিন উনার হাসির কারণ ছিলাম আমি, আর আজ উনার চোখের জলেরও কারণ এই আমি। কি আশ্চর্য। আপুরে কই তুই? কেন এমনটা করলি বল না? আমি আর পারছি না। তোর সূর্যকে আমি আবার কাঁদিয়েছি। আমাকে কিছু বলবি না? প্লিজ কিছু বল না আমাকে। আমাকে একটু মার প্লিজ। উনাকে আবার কাঁদিয়েছি আমি। উফ, কে বলেছিল আমাকে রাখতে? কে কে কে? এতক্ষণ একা একা কথাগুলো বলছিলাম আর চিৎকার করে কাঁদছিলাম। এ মুহূর্তে সব ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে করছে, একদম গুড়িয়ে। হাতের কাছে টেবিলের উপর পানির গ্লাস ছিল, ওটাকে তুলে ড্রেসিং টেবিলে ছুঁড়ে মারলাম। সাথে সাথে ড্রেসিং টেবিলের আয়না ভেঙে চুরমার সাথে গ্লাসও। সারা ঘর ছড়িয়ে আছে কাচের টুকরোয়। ইচ্ছে করছে এই কাচের টুকরোগুলো দিয়ে হাত কেটে ফালা ফালা করি। না, মরার জন্য নয়। যতটা আঘাত উনাকে দিয়েছি তার থেকে নিজেকে দেওয়ার জন্য। চোখ খুলে বোঝার চেষ্টা করছি আমি ঠিক কোথায় আছি। কিছুক্ষণের মাঝে সফলও হলাম। ডান পাশে সূর্য হাত দিয়ে মাথা চেপে ধরে বসে আছেন। আমাকে নড়েচড়ে উঠতে দেখে বললেন, এখন কেমন আছিস? ভালো। তুই জানিস না তোর মাথায় প্রেসার দেওয়া নিষেধ। সাথে চেঁচানো। আমি কিছুই বলছি না, শুধু চুপচাপ শুনছি, কারণ কিচ্ছুই বলার নেই যে আমার। উনার কথাটা সত্যি। এক্সিডেন্টের পর থেকে আমার মাথায় অল্প আঘাতেই আমি সেন্সলেস হয়ে যাই। তাই ডক্টর বলেছেন যাতে আমি মাথায় কোনো আঘাত নাই পাই, কোনো প্রেসার ক্রিয়েট না করি। উনার কথায় ভাবনার ছেদ হলো আমার। চল খেতে হবে, খেয়ে মেডিসিন নিতে হবে। আই এম সরি। হু আই? আমি আপনাকে হার্ট করতে চাইনি। উনি কিছু বললেন না, চুপচাপ নিজে নেমে গেলেন। আমার খুব রাগ লাগছে, কিন্তু এভাবে প্রেসার দেওয়া তো যাবে না। অনেক চেষ্টা করেও রাগটা কন্ট্রোল করতে পারছি না। না, আচ্ছা, আমার এত রাগ কেন? কেন এত অল্পতেই রেগে যাই আমি? নিজের রাগটাই নিজে কন্ট্রোল করতে পারি না। তাহলে উনারটা কি করে করব? বিকেল 4:20।
আমি নীল শাড়ি, নীল চুড়ি, সাদা পাথরের কানের দুল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চোখে গাঢ় কাজল দিয়ে লম্বা কোমর সমান চুলগুলো পিঠ জুড়ে বিছিয়ে দিয়ে কানের কাছে ছোট একটা লাল গোলাপ লাগিয়ে তৈরি হয়ে নিলাম। আজ রিয়া আপুকে ছেলে পক্ষ দেখতে আসবে। আম্মুরা সবাই কালকেই চলে গিয়েছে। সূর্যর অফিস ছিল, প্রথমে উনাকে বলেছিল অফিস থেকেই চলে যেতে, কিন্তু আমি আম্মুদের সাথে না যাওয়ায় সূর্যকে বলা হয় বাসায় এসে আমাকে নিয়ে রাতেই মামুদের বাসায় পৌঁছে যেতে। কিন্তু রাতে আমার জন্যই যাওয়া হয়নি, সকালে এইসব কাহিনীর জন্য যাওয়া হয়নি। সকাল থেকে মামু প্রায় 20 বারের উপরে ফোন করেছেন। বড় আম্মুরা 2 ভাইবোন, মামু ছোট, বড় আম্মু বড়। আর সূর্য ভাইয়া শুধু আমাদের না, তার নানু বাড়িতেও সেই সবার বড়। আর মামুর সাফ কথা, পরিবার বড় ছেলে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। সূর্য ভাইয়া যদিও এসব পছন্দ করে না, বাট মামুর কথা রাখতেই এক প্রকার জোর করেই যেতে রাজি হতে হজ। সূর্য একটা নীল পাঞ্জাবি, কালো জিন্স বা হাতে ব্র্যান্ডের ঘড়ি, ছোট ছোট সিল্কি চুলগুলো কপালে এসে পড়েছে। ফর্সা শরীরে নীল রংটা মারাত্মক লাগছে। এ মুহূর্তে যে কোনো মেয়ে উনাকে দেখলে ক্রাশ খাবে। ইস, উনি এত সুন্দর কেন? এখন তো যাওয়ার সময় সবাই উনাকে দেখবে আর চোখ দিয়ে গিলে খাবে। আম্মু, উনি হয়তো কিছু আঁচ করতে পেরেছে, তাই আমার দিকে কিছুটা এগিয়ে এসে বললেন, কি হয়েছে পিচ্চিটার? মন খারাপ? আজকে তো পিচ্চিটাকে আর পিচ্চি লাগছে না, অনেক বড় বড় লাগছে। তা ম্যাডাম, কাহিনী কি বলুন তো? শাড়িটা কি আমাকে দেখাতে পড়েছেন, নাকি অন্য কাউকে? আমি কথার কোনো জবাব দিল মনা, উল্টো বললাম, আমি যাব না। কেন, কি হয়েছে? আমি যাব না মানে যাব না? তুই যাবি? যাব না আমি বললাম তো। আমাকে একদম জোর করবেন না। কারণটা তো বলবি? কোনো কারণ নেই, এমনি ভালো লাগছে না। তাহলে সেজেছিস কেন? এমনি। আমি ছাদে যাব, একটু পর এসে ঘুমোব, খুব মাথা ব্যথা। আপনি চলে যান। উনি 2 হাতে মাথা চেপে ধরে বসে পড়লেন। আমি দরজার দিকে পা বাড়াতেই পেছনে থেকে আমার বা হাতটা ধরে হেঁচকা টানে আমাকে কোলে তুলে নেন। আমি নামবার জন্য চেষ্টা করেও পারছি না। আল্লাহই ভালো জানে খাটাসটা খায় কি। কি শক্তি রে বাবা! এই আমাকে ছাড়েন, আমি পড়ে যাব, ছাড়েন আমাকে। একদম লাফাবি না, আলো, চুপচাপ যা বসে থাক, নয়তো ফেলে দিব। দেখুন আমি যাব না। দেব এক থাটিয়ে, বেয়াদব, আমরা কি হেঁটে যাব নাকি? আমাদের গাড়ি আছে না? তাহলে মেয়েরা আমাকে দেখবে কি করে? আমি যাব না। রাস্তায় না হয় কোনো মেয়ে আপনাকে দেখবে না, কিন্তু ও বাড়িতে তো দেখবে। দেব এক চর, দেখলে দেখুক, তাতে আমার কি? আমি তো আর দেখছি না। না, ওরা আমার বরকে কেন দেখবে? আল্লাহ, কেয়ামত দাও আল্লাহ। এত বড় মেয়ে কথায় কথায় কান্না করে। আমারে বাঁচাও এর হাত থেকে। আমি যাব না মানে যাব না। আলো এবার বাড়াবাড়ি হচ্ছে বলে দিল ম। যাব এক শর্তে। রাজি? কি? এভাবে না, ভালো করে বলুন। আগে বল। আপনাকে ড্রেস চেঞ্জ করতে হবে। যদি রাজি থাকেন তাহলেই যাব, নয়তো না। অসম্ভব। তাহলে আমাকে নামান, আমি যাব না। আলো, আমি বলে দিয়েছি, বাকিটা আপনার ইচ্ছা। ওকে, আমি রাজি, বাট আই হ্যাভ আ কন্ডিশন। কি? তুইও শাড়ি পাল্টে ড্রেস পরবি? ইম্পসিবল। তাহলে আমিও করব না। এটা ঠিক না।
আমার কথা রাখতে তোর শর্ত আমি রাজি হয়েছি। তবে আমার শর্তে তুই রাজি থাকলেই আমি তোর শর্ত পূর্ণ করব। এই খাটাসের এত বুদ্ধি কই থেকে আসে? এখন হয়তো যেতে হবে, নয়তো ড্রেস চেঞ্জ করতে হবে। আমি কি করব? খাটাস, তোরে তো আমি উগান্ডা পাঠামু। তোর বউ তোরে অত্যাচার কইরা মারব। বউর জ্বালায় বাঁচতে পারবি না শান্তিতে তুই। দেখেনিস হু। অবশেষে যেতেই রাজি হলাম। কি আর করার, শাড়ি চেঞ্জ করা অসম্ভব। অনেকদিন পরে শাড়ি পরছি, চেঞ্জ করমু না। গাড়ির সিটে গা এলিয়ে বসে আছি। বারবার করে কানে বাজছে উনার হার্টদ্রুক বিট করার সেই আওয়াজটা। ইস, কতটা শান্তি! উনার এত কাছে কখনো আসবো ভাবতেই পারিনি। সেদিন ধাক্কা লেগে দুর্ঘটনাবশত উনার উপরে পড়ি, কিন্তু আজ উনি নিজেই আমাকে কোলে নিলেন। কথাগুলো ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ দুটি খুললাম। উনি আপন মনে গাড়ি ড্রাইভ করে চলেছেন, আর আমি এক দৃষ্টিতে উনার দিকে তাকিয়ে আছি। ইস, কি সুন্দর মাজা! কি মাসুম লাগছে উনাকে! ইস, উনি এমন কেন? সব ছেলেরা তো এত কিউট হয় না। ইস, উনি যদি আমাকে বলতো, আলো, আমি তোকে ভালোবাসি। হ্যাঁ, আমি শুধু আর শুধুই তোকে ভালোবাসি। কথাগুলো ভাবছিলাম, হঠাৎ উনার রাম ধমকে আমি চমকে উঠি। কি সমস্যা কি তোর? এভাবে তাকিয়ে আছিস কেন? চোখ দিয়ে গিলে খাবি মনে হচ্ছে। আপনি এত সুন্দর কেন? উনি হয়তো আমার কথার আগা মাথা কিছুই বুঝতে পারেনি, তাই অবাক হয়ে বলল, মানে, আপনি এত কিউট কেন? এবার থতমত খেয়ে গেলেন। আমতা আমতা করে বললেন, কি বলছিস কি? মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে। ইস, এত কিউট হতে নেই ছেলেদের। আইসক্রিম ভেবে আবার খেয়ে ফেলব তো। কথাটা বলে উনার গালের দিকে এগিয়ে যেতেই উনি আরেক দফা ধমকে উঠলেন, চুপ বেয়াদব! কি করতে যাচ্ছিলি? কেন? আপনাকে ছোট একটা কিসি দিব। আপনি কত কিউট! ঠাটিয়ে দেব এক বেয়াদব মেয়ে। লজ্জা শরমের মাথা খেয়েছিস? রাস্তার ভিতর এসব কি? রাস্তা কোথায়? আমরা তো গাড়িতে। আর আমার বরকে আমি কিস করি জড়িয়ে ধর, নয়তো তার সাথে মাখামাখি করি কার কি? চুপ কর ডাফার! দিন দিন এসব কিরকম ওয়ার্ড শিখছিস? অশ্লীল ভাষা। দেব এক ঠাটিয়ে। আচ্ছা, আমি আপনাকে না মাহিদকে কিস করব। কালই ওকে ফোন করে দেখা করতে বলবো। দেখা করলে জড়িয়ে ধরে জোরে একটা কিস। কথাটা শেষ করার আগেই উনি জোরে গাড়ি ব্রেক করে রাগী চোখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠলেন, কি বললি? কেন শোনেননি? না, আবার বল। আমি কালই মাহিদকে। এইটুকু বলতেই উনি আমার দিকে ঝুঁকে পড়লেন। আমি কিছু বলবো তার আগেই আমার ঠোঁটজোড়া উনার দখলে চলে গেল। ঘটনায় আমি অবাকের শেষ পর্যায়ে। ঠিক বুঝে উঠতে পারছি না কি হচ্ছে আমার সাথে। চোখগুলো রসগোল্লার মতো গোল গোল করে উনার দিকে তাকিয়ে আছি। উনি এমনটা করবেন আমি কখনো ভাবতেই পারিনি। আমি ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তে আমার কি রিয়েকশন দেওয়া উচিত। হাসব না কাঁদব? বলতে গেলে আমার বোধশক্তিটা কিছুক্ষণের জন্য ডেম হয়ে গেছে। আমি পাথর হয়ে গেছি। প্রায় 57 মিনিট পর উনি আমাকে ছেড়ে সোজা হয়ে বসলেন। উনি জোরে জোরে শ্বাস নিচ্ছেন। আমি এখনো আগের মতো পাথর হয়ে আছি। হঠাৎ করে কি যেন ভেবে বড় করে শ্বাস টেনে নিয়ে উনার দিকে ঘুরে বসলাম। উনি এখনো হাঁপাচ্ছেন।
কিছুটা রাগ দেখিয়ে বললাম, ওয়াক্থু, আপনি এটা কি করলেন? কেন? দেখিসনি? আপনি এটা কেন করছেন? তোর না খুব শখ হচ্ছিল কিস করার? তবে সেটা মাহিদকে। বেয়াদব মেয়ে দেব এক ঠাটিয়ে। লজ্জা করে না বরকে রেখে পরপুরুষকে কিস করার কথা বলতে? বর? কে বর? কার বর? মানে আমার বরকে? আমার তো বিয়েই হয়নি, বর আসবে কোথা থেকে? তোর বিয়ে হয়নি? তাহলে আমি কে? কেন ভাইয়া? চুপ বেয়াদব। দেব এক ঠাটিয়ে। বরকে আবার ভাই বলিস? আমার কি দোষ? আপনিই তো বলছেন আপনি আমার বর না। যাক, ভালোই হইছে, এখন থেকে মাহিদের সাথে ঘুরব। সেদিন ডেটে যাওয়ার অফার করেছিল। ভাবছি কাল রাজি হয়ে যাব। তোর ডেটে যাওয়া আমি বের করছি, বাসায় চল শুধু। মানে? কেন, কি হইছে? উনি কোনো জবাব দিল না। আপন মনে গাড়ি স্টার্ট দিল না। আমি অবাক হয়ে উনার দিকে তাকিয়ে আছি। উনি এটা কি করলেন? আচ্ছা, উনি কি রেগে আমাকে কিস করলেন নাকি অন্য কোনো কারণে? বাদ যাই হোক, আমার খুব খুশি খুশি লাগছে। খাটাসটাকে আজ আচ্ছা মতো শায়েস্তা করেছি। ইস, ভাবতেই আমার হাসিতে পেট ফেটে যাচ্ছে। কি পরিমাণ রেগে গিয়েছিল উনি! ওরে রে, এত খুশি খুশি লাগে ক্যারে? আল্লাহ আমারে বাঁচাও, আমি খুশিতে পাগল হয়ে গেলাম। কিন্তু হঠাৎই মনের মাঝে এক অজানা ভয় উকি দিয়ে গেল। উনি কি বোঝাতে চাইলেন? বাসায় গেলে কি করবেন? আল্লাহ আমার মতো নিষ্পাপ শিশুকে এই খাটাস, জঙ্গলি, বুইরার হাত থেকে বাঁচাইও প্লিজ। নয়তো আমার আজ রক্ষে নেই। ভাবতেই কান্না পাচ্ছে আমার। সারা গাড়িতে জনে কেউ কারো সাথে কথা বলিনি। আমি উনাকে বিরক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। পুরো রাস্তা ড্যাব ড্যাব করে উনার দিকে তাকিয়েছিলাম। 2 বার চুলগুলো এলোমেলো করে দিয়েছি। বাট নো রেসপন্স। উনি আপন মনে ড্রাইভ করে যাচ্ছেন। এমন হাবভাব করছে যেন সে এই দুনিয়ায় নাই, না তার পাশে কেউ আছে। এই মুহূর্তে ড্রাইভিং ছাড়া তার কোনো কাজই নাই। গাড়ি থেকে চোখ সরালেই যেন কেয়ামত সংঘটিত হবে। তার এমন ভাব দেখে রাগে সারা শরীর জ্বলে গেল। ইচ্ছে করছে এক ধাক্কা দিয়ে খাটাস বুইরাটারে গাড়ি থেকে ফেলে দিই। যত সব আজাইরা পাবলিক! এদের মতো ঢঙ্গী লোকের জন্য আমাদের মতো নিষ্পাপ মেয়েরা প্রতিনিয়তই বিরক্ত হচ্ছে। যা মর গিয়া! কে না করছে তোরে? আল্লাহ জানে, কোনো দুঃখে এই পাথরের লগে রাস্তায় বাহির হইছি। উফ, অসহ্য। মামুদের বাড়িটা উত্তরা 1 নং সেক্টরের মধ্যে পড়ে। আর রাস্তায়ও প্রচুর জ্যাম ছিল, যার কারণে আমাদের এখানে এসে পৌঁছাতে প্রায় 2 ঘন্টা 30 মিনিট, 3 ঘন্টা লেগে যায়। সেখানে পৌঁছে খুব টায়ার্ড লাগছে। লাগবে নাই বা কেন? প্রায় 2 ঘন্টা জ্যামে থাকা কি ঘরের কথা? তাও এতটা রাস্তা। বাড়িতে ঢুকে সবার সাথে কুশল বিনিময় করে নানু আপু, মামু, মামিকে সালাম করে রেস্ট নিতে রিয়ার দেখানো রুমে চলে যাই। রিয়া মামুর ছোট মেয়ে। মামুর 2 ছেলে মেয়ে। বড় ভাই নাম রিয়াদ, মাস্টার্স লাস্ট টার্মের স্টুডেন্ট। সূর্যের 3-এর 4 বছরের ছোট হবে। আর অন্যদিকে রিয়া ছোট, অনার্স শেষে মাস্টার্সে ভর্তি হয়েছে। আজ ওকে দেখতে আসছে। রিয়া ফরহাদ নামের একটা ছেলেকে ভালোবাসে। ওরই ভার্সিটির টিচার। সেখানেই ওদের পরিচয়। রিয়া যখন অনার্সে প্রথম বর্ষের ছাত্রী, তখনই ফরহাদ এখানে প্রফেসর পদে নিযুক্ত হন। 3 বছরের রিলেশন ওদের। 2 জনের ফ্যামিলিই রাজি। তবে বিয়েটা তাড়াতাড়ি হওয়ার কারণ আছে।
ফরহাদের দাদু খুব অসুস্থ, তিনি চান নাতবউ দেখে যাবেন। তাই হুট করেই সব রুমে এসে দরজাটা লক করতে যাব, অমনি খাটাসটা এসে হাজির। খাটাসটাকে দেখেই আমার গাড়ির কথা মনে পড়ে গেল। এখন তো আমার ভয় জান যায় যায় অবস্থা। ইস, না জানি এখন আমার কি অবস্থা করবেন। আল্লাহ, আমার মতো নিষ্পাপ মাসুম বাচ্চাকে তুমি বাঁচাও। ভয় আমার হাত পা কাঁপছে। আমাকে কাঁপতে দেখে উনি বললেন, কিরে কাঁপছিস কেন? এখনো তো কিছুই করলাম না, এখনই কাঁপাকাঁপি? তো যদি কিছু করি তখন কি করবি? এগোতে এগোতে দেখুন, আমার দিকে এগোবেন না। তুতলে কেন? তোর না খব শখ কিস করার? দেখুন প্লিজ, এমন করবেন না। সবাই কি নাকি ভাববে? ভাবুক আমার কি, আমি আমার বউর শখ মেটাচ্ছি ব্যাস। আমি পেছাতে পেছাতে আলমারির সাথে ধাক্কা খাই। এখন কি করব, কই যাব? উনি এখনো এগোচ্ছেন। উনার আর আমার মাঝে সর্বোচ্চ ৫-৭ ইঞ্চি দূরত্ব হবে। উনি আস্তে আস্তে আমার দিকে এগোচ্ছেন। এক পর্যায়ে উনি আমার গাড়ো বরাবর যেতেই আমি চোখ বন্ধ করে ফেলি। কারো ফিসফিস কথার শব্দে চোখ খুলে তাকাই। এ কি, উনি আমার কানে ফিসফিস করে কি যেন বলছেন। অন্য ধ্যানে থাকার জন্য আমি শুনতে পারছি না। উনি তুড়ি মেরে আমার ধ্যান ভেঙে দিল। হাসতে হাসতে বললেন, খুব মজাই লাগছিল তোকে পেতে দেখে। মানে, তুই কি ভেবেছিস? একদমই না, আমি তো জাস্ট তোকে ভয় দেখাচ্ছিলাম। তবে বাসায় গেলে তোর শাস্তি অবশ্যই আছে। খাটাসটার কথা শুনে রাগে গা পিত্তি জ্বলে গেল আমার। কয় কি শালা খচ্চর আমাকে ভয় দেখাচ্ছিল? সাহস তো কম না। আবার কয় বাসায় গেলে শাস্তি। সমস্যাটা কি? ইচ্ছে তো করছে উগান্ডা পাঠাই দিই। রাত 10:30। ছেলেপক্ষকে একটু আগেই বিদায় দেওয়া হয়েছে। যদিও তারা রাতে এখানে খেতে চাননি, কিন্তু মামু আর নানু আপুর জোড়াজুড়িতেই এক প্রকার বাধ্য হয়ে এখানে ডিনার করতে রাজি হন। অবশেষে রাতের খাওয়া কমপ্লিট করে সূর্য বাসার উদ্দেশ্যে রওনা হবেন। কিন্তু বাদ সাধল আমাকে নিয়ে। সে আমাকে রেখে যাবে না, আর আমি তার সাথে যাব না। আমাদের ঝগড়া দেখে মামু সূর্যকে বললেন এত প্রবলেম হলে যেন উনিও থাকেন। কিন্তু উনার সেই এক কথা, যাই হোক উনি বাসায় যাবেন আর আজ এই মুহূর্তে, এবং আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। কিন্তু আমি যাব না, কারণ গেলেই আমার কপালে দুঃখ আছে। কিন্তু কে শুনে কার কথা? উনি আমাকে নিয়ে যাবেই যাবে, আর আমি যাব না মানে যাব না। অবশেষে খাটাসটা একাই বাড়ি ফিরে গেল। আমি তো মহা খুশি। খুশিতে আমার বিছানায় উঠে নাচানাচি করতে ইচ্ছে করছে। ইস, এত খুশি খুশি লাগে ক্যারে? না না, খুশি হওয়া যাবে না। খুশি টেকে না আমার কপালে। আবার খাটাসটা কিছু না কিছু করব। আজকে তো বেঁচে গেলাম, কিন্তু কাল কি হবে? কথাটা ভাবতেই আমার কান্না পেয়ে গেল। অথচ একটু আগে হাসছিলাম। আশ্চর্য, উনাকে এত ভয় পাওয়ার কি হলো বুঝলাম না। উনি কি বাঘ নাকি ভাল্লুক? কিছুই না তো পামু ক্যা? ভয়ও পামু না। নিজে মনে মনে বিড়বিড় করে রুমে গিয়ে দরজা লক করে সোজা বিছানায় গা এলিয়ে দিয়ে চোখটা বন্ধ করে স্বপ্নের দেশে পাড়ি জমালাম। অনেকদিন স্বপ্ন দেখি না, সেদিন দেখতে নিয়েও শান্তি পাইনি। আজ শান্তিতে খুব সুন্দর একটা স্বপ্ন দেখব, যেখানে আমি খুব ভালো একজন ডক্টর হব। আমারও সুন্দর একটা পরিবার হবে। আমারও কিউট গুলুমুলু একটা প্রিন্স বা প্রিন্সেস হবে। আমাকে ছোট্ট ছোট্ট হাত দিয়ে জড়িয়ে ধরবে, কিউট করে আম্মু বলে ডাকবে।
আমার আর সূর্যের দুজনেরই খুব আদুরে হবে সে। ইস, ভাবতেই মন জুড়ে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। কিন্তু ওই যে আমার পোড়া কপাল, সে কি দেয় আমাকে শান্তিতে থাকতে? সে তো চায় না আমি স্বপ্ন দেখি। হঠাৎ মেসেজের টুনে ফোনের সব ভাবনা উধাও। বিরক্তি লুক নিয়ে ফোনের স্ক্রিনে তাকালাম। তাকিয়ে আমার চোখ কপালে। সূর্যের নম্বর থেকে একটা মেসেজ এসেছে। যতটা না বিরক্ত ছিলাম, উনার মেসেজ দেখে তা আরো শত শত গুণ বেড়ে গেল। তবুও মন বলে একটা শব্দ আছে না, তার যে জানার খুব ইচ্ছে কি আছে মেসেজে, কি লেখে সে আমায়। তাই মনের কৌতূহলটা আর ধরে রাখা সম্ভব হলো না। বাধ্য হয়েই মেসেজটা ওপেন করলাম। ঘুমিয়ে গিয়েছিস নাকি তোর ওই মাহিদের কথা ভাবছিস? সে যাই হোক, আমার জানার বিষয় না। বাসায় যাবি কিনা? গেলে এখন এই মুহূর্তে আমার সাথে যাবি, নয়তো কাল আর তোকে বাড়িতে নেওয়া হবে না, বরং তোর ওই মাহিদকে কাল রামধুলাই দেওয়া হবে। এবার তুই ডিসাইড করো কি করবি। আমি নিচে আছি, গেলে তাড়াতাড়ি আয়, নয়তো কাল মাহিদের 12টা আমি বাজাবো। মাইন্ড। মেসেজটা পড়ে আমার মেজাজ আরো বেশি খারাপ হলো। এটা কেমন কথা, আমাকে ব্ল্যাকমেইল করছে মাহিদকে দিয়ে। আশ্চর্য। কিন্তু বেচারা মাহিদ মাঝখান থেকে মার খাবে আমার জন্য। কিন্তু আমি কি করব? উনার সাথে গেলে কপালে শনি আছে নির্ঘাত। আল্লাহ বাঁচাও। অবশেষে উপায় না পেয়ে উনার সাথেই যেতে রাজি হলাম, কারণ আমি জানি উনি যা বলেন তাই করেন। তাই একটা নির্দোষ ছেলেকে মার খাওয়ানোর মানেই হয় না, অ্যাটলিস্ট আমার জন্য তো নয়। রুম থেকে বের হয়ে সোজা আম্মুর কাছে গেলাম। গিয়ে বললাম, আম্মু, আসবো? হুম, ভেতরে আয়। বল কি বলবি? আম্মু, আমি বাসায় যাব। কেন, কি হয়েছে? না, তেমন কিছুই না। উনার শরীরটা নাকি খারাপ, তাই ড্রাইভার চাচাকে পাঠিয়েছে আমাকে নিতে। আমি বরং যাই, তুমি মামুকে বুঝিয়ে বলো। আর বড় আম্মুকে এ ব্যাপারে কিচ্ছু বলতে হবে না, পরে দেখা যাবে যে টেনশন করে প্রেশার হাই করে ফেলবে। আচ্ছা যা, তবে সাবধানে। আর পৌঁছে এটা ফোন দিস। আচ্ছা। ওখান থেকে বেরিয়ে সোজা নিচে চলে এলাম। সিঁড়ি থেকে নেমে আসতেই দেখি উনি গাড়ির ডিকিতে বসে ফোন টিপছেন। কে জানে এত রাতে কোনো জান পরাণের লগে কথা কয়। উনার ভাব দেখে মেজাজ আমার 49। আশ্চর্য, মানুষ এতটা নিষ্ঠুর কি করে হয়। নিজের মনে কথাগুলো ভেবে রাগ দেখিয়ে উনার সামনে গিয়ে দাঁড়াই। উনি কিছু বলার আগেই ওখান থেকে এসে সিটে বসে পড়ি। রাগে মাথা ফেটে যাচ্ছে, কিন্তু কেউ কাউকে কিচ্ছু বলছি না। দুজনই চুপচাপ, এমন ভাব যে আমরা একে অপরকে চিনি না। রাত 2টা বেজে 10 মিনিট। সারা রাস্তায় একজন আরেকজনের সাথে কথা বলিনি, দুজি চুপচাপ ছিলাম। বাসায় এসে রুমে ঢুকে কোনোরকম শাড়িটা চেঞ্জ করে বিছানা এসে গা এলিয়ে দিতেই উনি শুরু করলেন, তুই শুচ্ছিস কেন? মানে তো কি করব? আমার কাজ কর। আপান কাজ মানে? মান, তুই আমার হাত পা টিপপি। কি? কি না জি, আমি পারবো না। বললেই হলো নাকি? হুম হলো।
পা না টিপলে কালকে মাহিদ মার খাবে। রাজি? আবার মাহিদ। অবশেষে সেই পা টিপতে বসলাম। আমি পা টিপছি আর খাটাসটা নাক ডেকে ঘুমোচ্ছে। ইচ্ছা তো করছে উগান্ডা পাঠিয়ে দিই। হুহ, বউহীন খাটাস। চলবে।